বলা হয়েছে যে আন্তর্জাতিক বাজারে চাল আর গমের দাম ধারাবাহিকভাবে কমতেছে। ওই যে একটু আগে যেটা বলতেছিলাম, আমাদেরকে আমেরিকান গমই কিনতে হবে দাম বেশি হলো। আরে বাবা, ইস্ট ইউরোপিয়ান কান্ট্রিগুলা গম বেচার জন্য ওয়েট করে বসে আছে, খালি এই জেলেনস্কি এই ইউক্রেনের যুদ্ধের জন্য না একটু হেরফের হয়েছে। ওখানে গম পাওয়া যায় সস্তায়, ওখান থেকে এগ্রিকালচার প্রোডাক্ট পাওয়া যায় সস্তায়। এই যে ট্রাম্পের পাল্লা পড়ে, ট্রাম্পের দালালগুলা বাংলাদেশের শাসন ক্ষমতাতে বসাতে, তারা এখন বেশি দাম দিয়ে গম কিনবে আমেরিকা থেকে। তো পরিণতিতে এটা হবে সেম একই ঘটনা। প্লাস এটার সঙ্গে আরো একটা দিক আছে। আলী ইমাম মজুমদার, এখন এগুলো একটু ঝেড়ে কাটতেই হবে, কিছু করার নাই। কে নিয়োগ দিছিল তাকে? প্রথম আলো আসিম নজরুল এইভাবে ইনসারের কাছে এসে গেছিল, আর তার হাত ধরে মোকলেস আসছিল কই থেকে? তিনি নাই মোকলেস যে জনপ্রশাসনের সেক্রেটারি ছিল, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের সেক্রেটারি ছিল, 2 হাতে টাকা কামাইছে। শুধু তাই না, হাসিনা তো ভাগছে, রেহানাও গেছে সাথে, কিন্তু বাংলাদেশে নয়া রেহানার আমদানি হয়েছে একটা, এবং এই রেহানার পায়ে নিয়মিত টাকা দিয়ে আসতো এই মোকলেস। রেহানার কে এটা একটু পরে বলতে হবে, এখন আপাতত বলার সময় হয়নি এখন। আর এগুলোর সমানে চলছে এই আলী ইমাম মজুমদার। আলী মজুমদার যে এটার খাদ্যমন্ত্রী, ইউনূসের আরেক প্রিয় পাত্র। হ্যাঁ, পুরানো দিনের অনেক খুব পুরানো সচিব ছিলেন, খুব দক্ষ। এই দক্ষ সচিব কি করতেছে খাদ্য সচিব হইয়া? দেখেন সোজা হিসাবটা হলো, জিনিসটার দাম বাড়তেছে। এখানে রিপোর্টের মধ্যে এক জায়গা আছে যে চালের যে সিন্ডিকেট তৈরি হয়েছে, সিন্ডিকেট গুলো তৈরি হতে, আচ্ছা সিন্ডিকেট গুলা এই চালের দাম এখন ধরে রাখছে। মজার কথাটা হলো, এই চালের 2 সিন্ডিকেটের যে ওস্তাদ, দুজনে আওয়ামী লীগের ছিলেন। একটা হলো কুষ্টিয়ার, নাম ভুলেছি একটু আগে, যার ওখানে একটা অটোমেটিক রাইস মিল আছে। সে চাঁদা দিত আওয়ামী লীগের কুষ্টিয়ার নেতাকে, পার্টির জেনারেল সেক্রেটারি। শেষের দিকে সে সেই চাঁদার টাকাটা নিয়ে সরাসরি হাসিনাকে দিয়ে আসতে হইতো তাকে। রশিদ মনে পড়ছে না, এই রশিদের ওখানে অটোমেটিক রাইস মিল আছে। আর আরেকটা আছে নওগাঁয়, সাধন চন্দ্র ওপারেও, মানে ইন্ডিয়াতেও তার ব্যবসা আছে। আমার জানা মতে 2জন জেলে আছে এখন, কিন্তু এরা জেলে থাকলেও বাজার তাদের কন্ট্রোলে। এইটাই সেই কথিত সিন্ডিকেট। কিন্তু এই সিন্ডিকেটের উপরে কোনো রুস্তমি চলে না। প্রমাণ যেমন দেখেন, এই আলী ইমাম মজুমদার খাদ্যমন্ত্রী কি করলেন? খাদ্য আমদানি করতে থাকলেন, যেখানে বাংলাদেশের এভারেজ খাদ্য মজুতের সীমা হলো 14 লাখ টন আমদানি থাকলেই মনে করা হয় যে এটা যথেষ্ট হয়েছে, বাজারের কন্ট্রোল থাকবে। কিন্তু এখন আলী ইমাম এসে 18 লাখ টনে নিয়ে গেছে, এটা এরপরও বাজারের উপরে কোনো কন্ট্রোল নাই। সেটা এখন আমন উঠার সময় হোক কি বড় উঠছে, কিচ্ছু পরোয়া করে না। সবসময় চালের বাজার 100-র কাছাকাছি থেকে যায়, 80 নিচেতে নামানো যায় না তাকে। সস্তা খারাপ চালটাও 80-র নিচে নামতেছে না। এইরকম একটা অবস্থা চলতেছে পুরা ইউনূসের আমলটা ধরে। কারো কোনো বিকার নেই। এটার জন্য কে দায়ী, কে দেখার লোক? দেখতে হয় কাকে? না, কে দেখবে? আল্লাহর রাস্তায় সব ছেড়ে দিচ্ছে। তাহলে মজুমদারদেরকে আনছে কে? আর ওদেরকে জেলে রেখে লাভ কি? ছেড়ে দিলে তো ভালো। আরো আছে, আপনি এই যে বড় বড় অটোমেটিক রাইস মিল যখন খুলতে দিচ্ছেন, এটাই তো আপনি একটা লোকের হাতে এতগুলা চাউল ছাঁটাইয়ের দায়িত্ব যখন আপনি দিচ্ছেন, আপনি কেন অত বড় মিল ওকে করতে দিলেন? বা দেওয়ার আগে কোনো কন্ডিশন ছাড়া দিলেন কেন? কার কোনো খবর নেই। যেন এগুলো নিয়ে কিছু বলার কিছু নাই, এগুলো নিয়ে কিছু বলাটা তাদের দায়িত্বই না। এইটা সমানে চলতেছে। এটা বহুবার এটা নিয়ে আমি এইখানে ভিডিও করছি, লিখে বলছি, কারো কোনো হুঁশ নেই, চলতেছে এটা এরকম ভাবে। তাহলে আলী ইমামের হাত ধরে যেই কটা লোক পুরান সেক্রেটারি সচিবালয়ে আবার ঢুকছে আওয়ামী লীগের গুলা,
শুধু আওয়ামী লীগের বলেন না, এটা তো টাকা চোষা লোক। আজ পর্যন্ত রশিদের একটা মাথার চুলও টাচ করতে দেখিনি আমি এই আলী ইমাম মজুমদারকে। ইনুস সাহেব মনে করেন না এটা নিয়ে আমার চিন্তা করার কিছু নাই, আমি তো আলী ইমাম খুব দক্ষ লোক দিছি না, তারাই সব দেখে শুনে রাখবে। এর মধ্যে আবার ভোক্তা অধিকার কমিটি আছে, তারা পরিষ্কার করে বলতেছে সাম্প্রতিক সময়ে সরকারি ও বেসরকারি খাতে চাল আমদানি হচ্ছে, তবে চালের বাজার মূলত দেশের বড় বড় মিলার, এই যে মিলার রশিদ, কর্পোরেট গ্রুপের উপরে নির্ভরশীল। তা আপনি এতগুলা চাল তার হাতে জমা হয়ে যাওয়াটা আপনি কেন দিবেন, রাখবেন কেন? এই জন্য আপনাদেরকে আমি একটা আগেও বলছিলাম, আর একবার বলছিলাম মোস্তাকের আমলের কথা। শেখ মুজিব 15 আগস্ট মারা গেলে মোস্তাক ক্ষমতা এনেছিল, ঘটনাটা সম্ভবত সেপ্টেম্বরের শেষের দিকে। আমি তখন দিনাজপুরের বাসিন্দা। হঠাৎ করে বাজারে গিয়ে দেখি সেকালের বাজারে 20 টাকা দিয়ে আধা কেজি রুই মাছ পাওয়া যেত, মানে কাটার পরে শুধু বডির অংশটা দিবে, মাথা পাতা বাদ দিয়া উঠে গেল এটা 50 টাকা। একদিন বাজারে গেছি আমি, গিয়ে আধা কেজি কিনেছি 20 টাকায়। কিছুক্ষণ পরে দেখি থানার ওসি এসে সব একটা লাঠি দিয়া দমসে পিটাইল। পিটানোর পরে ওই মাছ আবার আগের 20 টাকায় ফিরে আসলো। আমি বাসায় ফিরে গেলাম, আমার বাপ বলছে যা আবার 20 টাকা দিয়ে একটা কিনে, তাইলে অন্তত অ্যাভারেজে কমবে। তাহলে আলটিমেটলি জিনিসটার অর্থ কি, মেসেজটা কি আমাদের জন্য? মেসেজটা হইলো লাঠির উপরে কোনো অস্ত্র নাই, অন্তত এইটুক তো আছে আপনার, নাকি নিশ্চয় আপনার এটাও ক্ষমতা নেই, মনে নাই? হ্যাঁ, মোস্তাকের স্টাইলটাও দখল করতে পারলেন না আপনি। আপনি এটার মধ্যে তাল দিতেছেন, আর ওই যে রেহানরা কই থেকে কি সব আবিষ্কার হইতেছে, ওদের পকেটে যাইতেছে চান্দা। ফাইনালি কি হলো, আপনি তো মোকলেসকে রাখতে পারলেন না, মোকলেসকেও বাইর করে দিতে হলো এই ইউনুস সাহেবকে। তাহলে করতেছেন কি আসলে এগুলা? চালের বাজারে আগে যে চাল উঠার সময় বলা হতো, দোকানদাররা প্রায় টিভিতে দেখবেন যে প্রতিদিনই টিভিতে বাজারের খবর কি তা নিয়ে একটা অনুষ্ঠান করে, মানে একটা পর্ব থাকে। সেখানে দোকানদারেরা বলতে লজ্জা পায় যে এখন আমন ধান উঠে গেছে, এখনো বাজারের চালের মধ্যে কোনো এফেক্ট নাই কেন? ওরাও ব্যাখ্যা খুঁজে পায় না কোনোভাবে, ওদের সারা জীবনের শোনা ব্যাখ্যা অনুযায়ী কোনো কিছু সে ব্যাখ্যা করতে পারে না। তাহলে এটা কেন কতদিন চলবে? আর এটা নিয়ে লাভ পারওয়া, মানে এটার জন্য ইউনুস সাহেবের কোনো দায় নেই, আলী ইমামের কোনো দায় নেই, ওদের শুনি না এগুলো বাজারে কি কথা হইতেছে না হইতেছে। ভোক্তা অধিকার কিসের কি, তারই কোনো ইম্প্যাক্ট নেই। আর এক আছে বাণিজ্য মন্ত্রী, উনি তো সমানে, উনি তো আমি অনেকবার বলছি, উনি তো আসলে সয়াবিন তেল ফ্যাক্টরি গুলার এজেন্ট, আসলে এমনি ব্যবসায়ী, নামই ব্যবসায়ী। দাম বাড়লে দাম বাড়া দিন, এমনি চলতেছে। তো কিসের ভোক্তা আর কিসের অধিকার? এই ভোক্তা অধিকারের যে ব্যক্তিটা আছে উনি পরিষ্কার করে বলতেছেন বর্তমান বাজারে প্রতিটা চালে 10 থেকে 15 টাকা করে অতিরিক্ত মূল্যে এটা বিক্রি হচ্ছে। ফলে বুঝতে পারতেছেন এখান থেকে বেরোনোর টাকাগুলো কি পরিমাণ হইতে পারে। এই টাকা তাহলে খাইতেছে কে? কেউ জানে না, কেউ খবর নিতে রাজি না, আল্লাহর রাস্তায় চলতেছে। কি বলবো আর, কতবার বলবো একই ইউনুস সাহেবের নাম নিব আমি, কতবার? কাজেই এত পত্রিকার রিপোর্ট হয়েও কোনো লাভ হচ্ছে না আসলে। একদিকে আপনি গমের নামে আমেরিকা থেকে গম আনতেছেন, তার ইম্প্যাক্ট আছে একটা, আর চালের বাজার তো বললামই আপনাদেরকে। আল্লাহর রাস্তায় চলুক, ইউনুস সাহেব জিন্দাবাদ। থ্যাংক ইউ। রপ্তানি কমেছে, তো এটার মধ্যে ভাবার উপায় কোনো কারণ নাই যে এতে যে ক্ষতিটা হয়েছে, বাংলাদেশের রপ্তানি কমেছে, এটা শুধু আমাদের ক্ষতি না, আবার ট্রাম্প সাহেব খুব ভালো নাই। একজনের রেফারেন্স দিচ্ছে, এক শীর্ষস্থানীয় পোশাক ব্যবসায়ী বলতেছে
2 সপ্তাহ আগে আমি যুক্তরাষ্ট্র গিয়ে দেখেছি 20টি ব্র্যান্ডের দোকান পরিদর্শন করেছি, খুব কম ক্রেতা দেখেছি। বিক্রয় কর্মীরা জানিয়েছেন বিক্রি কমেছে। এ তো অনাইতা, এটাই তো হওয়ার কথা। এটা হয়েছে আসলে, আবার আমি প্রসঙ্গটা মনে করে দিই আপনাদেরকে, যখন ব্রিটিশ চলে গেছে, আমরা কলোনি মুক্ত হয়েছি, তখন হেভি জাতিবাদী চেতনা আমাদের ইকোনমির মধ্যে। আর এক দেশের পণ্য আমদানি করতে দেব না, কষে ট্যাক্স ধরবো। তো ট্যাক্স ধরলে ওকে ঠেকাই দিলেই এবার দেশের ইকোনমি বেড়ে উঠবে, এরকম একটা ধারণা ছিল। এইটা 80 সালের মধ্যে একদম চারটি গুড়ে শেষ হয়ে যায়, উড়ে ফালা দেওয়া হয়। কারণ মূল কারণটা হলো, একেবারে মূল কারণ, খেয়াল রাখবেন। ধরেন বাংলাদেশে থেকে এই ফোনটা আমরা যখন আমদানি করবো, বিদেশি, এই যে বিদেশি ধারণাটার প্রবলেমটা কি? বিদেশি ধারণার প্রবলেম হলো, যেহেতু বিদেশির পণ্য, তাই এটার উপর ট্যাক্স ধরলেন, মনে করেন যাচ্ছে তাই হবে। এখন আলটিমেটলি কি হবে? এই ট্যাক্সের টাকাটা কি সরকার পরিশোধ করবে? রাষ্ট্রের খাত থেকে যাবে? উত্তর হলো যে না, রাষ্ট্র, সরকার, তার অর্থনীতি, তার মানে তার যে বাজেটের মধ্যে কোথাও ছাপ পড়বে না ট্যাক্স ধরা অর্থে। মানে পয়সাটা সরকারের কাছ থেকে যাবে না, কিন্তু যাবে কার কাছ থেকে? এটা যাবে ডাইরেক্ট, এর যে ভোক্তা, বাংলাদেশের যে এটা ইউজ করবে, এটা তার পক্ষ থেকে। যখনই আপনি ফোনটা আমদানির উপরে ট্যাক্স যাচ্ছে, ধরেন 100% ট্যাক্স ধরছেন আপনি, 100 টাকা দাম, এর উপরে আরো 100 টাকার ট্যাক্স ধরে 200 টাকায় বেচতে চাচ্ছেন, এর পরিণতি কি হবে? ওই যে 200 টাকায় কাটা যাবে যে এটার ভোক্তা, তার পকেট থেকে। তাহলে এবার এই যে ভোক্তার পকেট থেকে কাটা যাবে, তাহলে ভোক্তা এবার চাপ সৃষ্টি করবে উল্টা, তার যে এমপ্লয়ার, তার কাছে গিয়ে চাপ ধরবে। ওভারঅল বাজারে নিট এফেক্ট হবে, জিনিসটা বিক্রি কমে যাওয়া। আর এবার একদিকে দেখা যাবে ট্যাক্স আমদানি হচ্ছে, ইকোনমিটা ঢিলাঢালা হয়ে গেল, যখন তার একটা ইম্প্যাক্ট পড়ে এবার সরকারের আয় ইনকাম কমবে। যদি আমাদের দেশের মতন ভ্যাট থাকে, তাহলে ভ্যাট আমদানি কমবে, মানে ভ্যাটের আয় কমবে। মানে দেখলো ভ্যাটের আয়, কিন্তু পণ্য আমদানির সময় যে ট্যাক্স, সেটা না। তাহলে নিট কথাটা হলো যে এর ইম্প্যাক্ট গিয়ে পড়ে কাউকে ঠেকাতে গেলে, অন্য দেশকে বিদেশি বলে ঠেকাতে গেলে পরে যদি ট্যাক্স ধরেন, এর বোঝাটা গিয়ে পড়ে ডাইরেক্ট আপনারই দেশের পাবলিকের উপরে। যখন আপনার দেশের পাবলিক এটা ফেল করতে যায়, তখন রাস্তায় মিছিল করে। অলরেডি ট্রাম্পের বিরুদ্ধে রাস্তায় মিছিল করা শুরু হয়ে গেছে, আর বাজারে ইম্প্যাক্ট হচ্ছে, জিনিসটা বিক্রি কমে যাবে। সো এটা বহু আগে পরীক্ষিত যে ট্যাক্স ধরে আরেক দেশের পণ্য, আরেক দেশের সস্তায় পাওয়া যায় যে পণ্যটা, সেইটা ঠেকে রাখলে কারো কোনো লাভ হয় না। তাই 80 সালে যে গ্লোবালাইজেশন শুরু হয়েছিল, এটা কমিউনিস্টরা মানে না, এই শয়তানিটা কমিউনিস্টদের। তারা অ্যান্টি গ্লোবালাইজেশন, পুঁজিবাদের বিরুদ্ধে, তারা বুঝে না, সুঝে না, আনজাদি কথা বলে। এরপরে গ্লোবালাইজেশনটা শুরু হয়েছে, সার কথা ছিল দুনিয়ার যে কর্নারে যে জিনিসটা সস্তা বানাতে পারে, এই জিনিসটা গ্লোবালি ছড়াই দাও। এই নীতিতে আমরা যেমন সস্তায় পোশাক বানাতে পারি, তাহলে বাংলাদেশের পোশাকে ছড়াই দাও দুনিয়া। যে টপ 3-4টা দেশ গার্মেন্টস বানাতে পারে সস্তায়, তারাই এখন রুল করতেছে। এটা কারণ, এটি গ্লোবালাইজেশন। এতে সুবিধা হলো যে যারা ভোক্তা, তারা যে কোনো দেশের সস্তা জিনিসটা ভোগ করতে পারবে। ফলে স্বভাবতই সে দেশের ইকোনমিও চাঙ্গা হবে। সব দেশের ইকোনমি একটা গ্লোবাল ইকোনমি, একটা চাঙ্গা হওয়ার পথ হলো এটা না। ক্যাপিটালিজমে বহু প্রবলেম আছে, প্রবলেম তো সলভ হয়ে যায়নি, সেগুলো তো আছেই, কিন্তু সেগুলোর ক্ষেত্রে এই বাধা সৃষ্টি করে ট্যাক্স বাড়াই দিয়ে, ট্যাক্স ধরে, অতিরিক্ত ট্যাক্স ধরে এটাকে ঠেকানোটা, এটা তার উপরে আরো বোঝা তৈরি করে দেওয়া। সো এটা বহু আগেই পরীক্ষিত। ট্রাম্পের এই সরকার শুরু হওয়ার সময়, শুরুর দিকে আমাদের 2-3টা ভিডিও আছে এরকম ডিটেইল কথা বলা, যে এটা ডাইরেক্ট ইম্প্যাক্ট পড়বে যে আমেরিকান মিডল ক্লাসের উপরে। কারণ উঁচা ক্লাসরা এই 2-4 টাকা বাড়ানো তাদের কিছু আসবে না, তাদের উপরে গিয়ে পড়বে যারা মিডল ক্লাস। ওই যে বলছিলাম, একটা টিভি, ফ্রিজ, বাসার এই যে হোম অ্যাপ্লায়েন্স যেগুলো বলি আমরা,
ওয়াশিং মেশিন, এই টাইপের জিনিসগুলো যারা একবার কিনে অন্তত 10 বছর ইউজ করতে পারে। এইটা তারা চায়না পণ্য কিনতে চাইবে কারণ ওটা সস্তা, ওদের রেঞ্জের সঙ্গে মিলে এটা। এখন আপনি যখন চীনের উপরে 200-250% ট্যাক্স জমা, তখন কি হবে? ওটা ডাইরেক্ট ইম্প্যাক্ট গিয়ে পড়বে আপনার ওই মিডল ক্লাসের উপরে। সো মিডল ক্লাস হইচই করবে, রাস্তায় বেরিয়ে যাবে, মিছিল করবে, তাই হচ্ছে। তাহলে এখন কি হইলো? আমেরিকার বাজারে আমরা ঢুকতে পারলাম না, বাজারে উল্টা বিক্রি কমে গেল, আবার আমেরিকানরাও বিক্রি কমাই দিছে। মানে ভোগটা করলে ওকে, ক্ষতি লাভটা যা হয়েছে কার হয়েছে আসলে? তাহলে এই জন্যই আমি সবসময় বলেছি, এই পর্যন্ত বলে আসতেছি যে এই বিষয়ে বাংলাদেশ সরকারের উচিত চীনের সাথে কথা বলা। ভালো করে শুনেন, এটা চীনেও আমার আরেক প্রবলেম হয়েছে। চীনে বাই দিস টাইম ওদের মিনিমাম ওয়েজটা বেড়ে গেছে, শ্রমের মিনিমাম মূল্য, সে কারণে ওরা আবার গার্মেন্টস মার্কেট ধরে রাখতে পারছে না। চীন বহু আগে অফার দিছিল যে তাদের গার্মেন্টস বিষয়গুলো যেন বাংলাদেশকে তারা ট্রান্সফার করতে পারে। আমরা গা করিনি, আগ্রহ করিনি এগুলো নিয়ে কথা বলার। এটা ছিল বেস্ট সময়, কিন্তু আমি কাউকে এটা নিয়ে গা করতে দেখিনি। সবাই গোলে ওরই বল আর কি, মানে এত তাদের তত্ত্ব পক্ষে উচ্ছ্বাস, তত্ত্ব কাজ করতেছে না এটা দেখার পরে তার হুঁশ হয় না। তত্ত্ব তাদেরকে ঠিক রাখতে হবে, কমিউনিস্ট হইতে হবে সবাইকে। এনিওয়ে, এটা সার কথাটা হলো এই যে আমাদেরকে নিজের নিজের স্বার্থ দেখতে হবে। ট্রাম্প যেমন নিজের স্বার্থ দেখতে গিয়ে ডুবছে, আমরা তো আর ট্রাম্পের সঙ্গে গলাগলি করে। ইউনূস আর ওই খলিল সাহেবের আমেরিকা প্রীতি থাকতে পারে, সারা বাংলাদেশে প্রীতি থাকার কোনো কারণ নাই। তারা আমেরিকান দালাল হইতে পারে, আমরা তো তাদের হাত ধরে তাদের দালালি ঘুষকাই দিতে পারবো না। তাহলে সোজা কথা হলো তাদের পিছন থেকে তাদেরকে টেনে নামাইতে হবে, আর তা নাহলে পিছু ছেড়ে দিতে হবে। তারপরে তারা ডুবে মরুক, জাহান্নামে যাক, তাতে আমাদের কি? এছাড়া আমাদের আসলে কোনো পথ নেই। তো সোজা পথটা হলো নিজের স্বার্থ দেখা। কেউই না বাংলাদেশের দালাল, না মানে না আমেরিকান দালাল, না চাইনিজ দালাল, না ইন্ডিয়ান দালাল, কোন দালালের পক্ষে তার লেজ ধরে থাকলে বাংলাদেশের মানুষের দিন যাবে না। বাংলাদেশের মানুষকে বাংলাদেশের স্বার্থই দেখতে হবে, বাংলাদেশের দালালি কেবলমাত্র হতে হবে। থ্যাংক ইউ।